আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, আপনাদের সাথে আছি পৃথা ইসলাম কনক। ৫ আগস্ট ২০২৪। কেউ বলে গণঅভ্যুত্থান, কারো কাছে লাল বিপ্লব, কারো কাছে বাংলা বসন্ত। গত বছরের এই দিনে গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছিলেন স্বৈরশাসক শেখ হাসিনা। জনরোষ থেকে বাঁচতে পালিয়ে গেছে প্রভাবশালী সব মন্ত্রী, সংসদ সদস্য এবং ছাত্র জনতার রক্তে হাত রাঙানো পুলিশ বাহিনীর সদস্যরা। এই দিনেই কারফিউ ভেঙে রাজপথে নেমে আসে জনস্রোত। ভোটারবিহীন নির্বাচনে ক্ষমতায় চেপে বসা আর বিরোধী মতের মানুষ নিধনের সকল কুটচালের পরিসমাপ্তি ঘটে হাজারো ছাত্র জনতার রক্তস্নাত বিজয়। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। পৃথিবীর নানা দেশে স্বৈরাচার পতনের ইতিহাস নতুন নয়, কিন্তু সরকারের পতনের পর সরকার প্রধান সহ একসাথে ৩০০ সংসদ সদস্য পালিয়ে যাওয়ার ঘটনা শুধু বাংলাদেশ নয়, তাবৎ দুনিয়ায় বিরল। শুধু রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিরাই নন, যারাই গত ১৬ বছর শেখ হাসিনাকে স্বৈরাচার হয়ে উঠতে সাহায্য করেছেন এমন ব্যক্তি, মসজিদের ইমাম থেকে শুরু করে মন্দিরের পুরোহিত, আন্দোলনের মুখে পালিয়ে গেছেন সবাই। আর এমনই বিরল ঘটনার সাক্ষী হয় বিশ্ববাসী। ২৪-এর ৫ আগস্ট সকাল থেকেই সমগ্র ঢাকায় শুনশান নীরবতা। তখনও কেউ জানে না পূর্ব ঘোষিত মার্চ টু ঢাকা কর্মসূচিতে আসলে কি ঘটতে যাচ্ছে। সারা দেশে তখন চলছে কারফিউ। টানা কয়েকদিনের আন্দোলনে সড়কে পড়ে আছে ধ্বংসযজ্ঞের নানা চিহ্ন। দুপুরে ঢাকা অভিমুখে ধেয়ে আসা জনস্রোতের খবর সর্বপ্রথম সরাসরি প্রচারিত হয় বাংলা ভিশনে, যে খবরে চারদিক থেকে নেমে আসে মানুষ। জনসমুদ্র ছুটে যাচ্ছে গণভবনের দিকে। আপনাকে একটু দেখাতে চাই, চোখ যতদূর যায় শুধু মানুষ আর মানুষ। আমরা বনানীর থেকে ঠিক এই মিছিলের পেছন যে কোথায় সেটি আসলে কারো পক্ষেই বলা সম্ভব নয়, কারণ আমরা কারো কাছে শুনেছি এই মিছিল টঙ্গী পর্যন্ত, কারো কাছে শুনেছি এটি তার চেয়েও বেশি। এই মিছিলটি কিন্তু অগ্রভাগ আরো আধা ঘন্টা আগে বনানী অতিক্রম করেছে, কিন্তু আধা ঘন্টা পার হলেও এখন পর্যন্ত কিন্তু এই মিছিলের পেছন সেটি আমরা দেখতে পাচ্ছি না। একদিকে চলছে কারফিউ, অন্যদিকে মারমুখী অবস্থানে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী। যাত্রাবাড়ি, চানখাতপুল, কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর, শাহবাগ, আমিনবাজার ও মোহাম্মদপুরে তখনও চলে পুলিশের নির্মম গুলিবর্ষণ। পুলিশের ল্যাথল উইপন এর সামনে বুক চিতিয়ে সেদিনও জীবন দিয়েছে অগণিত মানুষ। কে জানতো এই দিনই দেশ ছেড়ে পালাবেন শেখ হাসিনা? অথচ গণভবনে বসে তখনও ছাত্র জনতার উপর গণহত্যা চালানোর নীল নকশা আঁকতে থাকেন রক্তপিপাসু লেডি অব মাফিয়া। তার সেই নীল নকশা ভেস্তে যায় সেনাবাহিনী গুলি চালাতে অপারগতা প্রকাশের মধ্য দিয়ে। উল্টো হাসিনাকে পালাতে ৪৫ মিনিট সময় বেঁধে দেয় সামরিক বাহিনী। এরপর সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে এয়ারপোর্টে গিয়ে বিমান বাহিনীর একটি কার্গো বিমানে ভারতে পালিয়ে যায় ফ্যাসিস্ট শেখ হাসিনা। হাসিনার এমন পালিয়ে যাওয়ার তথ্য তখনও জানে না পুলিশ, তাই পালানোর পরেও ছাত্র জনতার সাথে যুদ্ধ চালিয়ে যায় তারা। এর মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঘোষণা দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ১:৩০টার দিকে রাস্তা ছেড়ে দেয় পুলিশ ও সেনাবাহিনী। বেলা ২টার দিকে হাসিনা পালিয়ে যাবার খবরে রাজপথে নামে জনতার ঢেউ, যে ঢেউ চূর্ণ বিচূর্ণ করে দেয় স্বৈরাচারের মস্তকে। ঢাকা সহ সারা দেশের মানুষ রাস্তায় নেমে ভাসতে থাকে আনন্দ জোয়ারে। রাষ্ট্রের উপর ১৬ বছর চেপে বসা জগদ্দল পাথর সরে যাওয়ায় খোলা আকাশের নিচে সৃষ্টিকর্তার কাছে সিজদায় লুটিয়ে পড়ে মানুষ। বিকেল ৪টায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার পদত্যাগ ও ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ঘোষণা দেন। প্রিয় দেশবাসী, দেশে একটা ক্রান্তিকাল চলছে। আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম। আমরা একটা সুন্দর আলোচনা করেছি। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব, যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। এভাবেই স্বৈর শাসনের শৃঙ্খল থেকে মুক্ত হয় বাংলাদেশ। বুক ভরে স্বস্তির নিঃশ্বাস নিতে থাকে মানুষ। মাত্র ২.৫ সপ্তাহে ছাত্র জনতার রক্তকালি দিয়ে ঢাকা এবং সারা দেশের রাজপথে লেখা হয় এক বিরল ইতিহাস। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।
দর্শক, বিকেল 5টায় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উপস্থিত থাকবেন রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দর্শক, ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান আয়োজনের খবর রাখছেন আমাদের সিনিয়র রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। সরাসরি কথা বলবো তার সঙ্গে। মামুন, আয়োজনের প্রস্তুতি কেমন দেখছেন এবং ঘোষণাপত্র পাঠ ছাড়াও আর কি কি কর্মসূচি আছে? কনক, আপনি জানেন যে ইতিমধ্যে গতকালই কিন্তু কর্মসূচিটি ঘোষণা করা হয়েছে। জুলাই অভ্যুত্থানের যে আজকে 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস সরকার পক্ষ থেকে যেটি পালন করা হচ্ছে সেটি হচ্ছে যে মানিক মিয়া এভিনিউতে কিন্তু সকাল 11টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যেটি শুরু করার কথা, এবং এই অনুষ্ঠানে অংশ নিতে কিন্তু ইতিমধ্যে রাজধানীর যে লোকগুলো আছেন জনসাধারণ তারা কিন্তু মূল প্যান্ডেলের বাইরে অবস্থান করছেন। আর মূল প্যান্ডেলের ভেতরে যে স্টেজটি রয়েছে সেখানে কিন্তু এখনও কিন্তু কার্যক্রম চলছে। কাগজে কলমে 11টায় শুরু হওয়ার কথা থাকলেও সেটি কিন্তু 11টায় শুরু করতে পারেনি। তবে এখনও পর্যন্ত কিন্তু ইনস্ট্রুমেন্ট বা স্টেজের কার্যক্রম কিন্তু এখনও পর্যন্ত চলছে। যেটি কর্মসূচি রয়েছে সেটি হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে দুপুর 1টা পর্যন্ত। এর মধ্যে নামাজের বিরতি আছে, দুপুর মধ্যাহ্ন ভোজের বিরতি আছে। এরপরে কিন্তু বিকেল 5টায় মূল অনুষ্ঠান, সেটি কিন্তু শুরু হবে সংসদ ভবনের অভ্যন্তরে যে রয়েছে সেখানে কিন্তু মূল অনুষ্ঠানটি হবে, যেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই জুলাই ঘোষণাপত্রটি ঘোষণা করবেন। সেটি কিন্তু এই মূল স্টেজের ভেতরে অর্থাৎ সংসদ ভবনের সামনের যেই খালি জায়গাটি রয়েছে সেখানে কিন্তু ব্যবস্থা করা হয়েছে, সেখানে কিন্তু ঘোষণাপত্রটি পাঠ করা হবে। আর মানিক মিয়া এভিনিউতে যে জায়গাটি মূল মঞ্চ করা হয়েছে সেখানে মূলত এই পুরো যে কালচারাল যে প্রোগ্রাম সেই কালচারাল প্রোগ্রামটি এখানে অনুষ্ঠিত হবে, এবং সে লক্ষ্যেই কিন্তু আয়োজকরা তাদের সর্বোচ্চ প্রস্তুতি সম্পন্ন করছেন, এবং এখনও কিন্তু কিছু কিছু প্রস্তুতি বাকি রয়েছে। আর সারা দেশ থেকে কিন্তু বিভিন্ন এই জুলাই অভ্যুত্থানে যারা শক্তি রয়েছেন, সপক্ষে শক্তি রয়েছেন, তারা কিন্তু আজকে সারা দেশ থেকে এখানে এসে জড়ো হবেন। সে লক্ষ্যেই কিন্তু সরকার কাজ করছেন গত সপ্তাহখানেক ধরে, 3-4 দিন ধরে কিন্তু সেটা এই আজকের এই কর্মসূচি বাস্তবায়নে কিন্তু কাজ করে যাচ্ছেন। এবং একটি বিষয় বলে রাখি, আজকের এই প্রোগ্রামে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল এখানে উপস্থিত হবেন, এবং তাদের যেই সর্বোচ্চ যে প্রত্যাশা আকাঙ্ক্ষার যে বিষয়টি সেটি হচ্ছে যে জুলাই অভ্যুত্থানের যে ঘোষণাপত্র সেটিকে আইনি ভিত্তি দিবে এবং আইনি একটি ভিত্তি থাকবে। সে লক্ষ্যেই কিন্তু তারা এই জুলাই অভ্যুত্থানটি ঘটিয়েছিলেন, এবং জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে সেটি একটি ঐতিহাসিক দালিলিক সনদ। ধন্যবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই মুহূর্তে দেশের মানুষ কথার মালার রাজনীতি চায় না, প্রতিশ্রুতি চায় না, প্রতিশ্রুতির বাস্তবায়ন চায়। তারেক রহমান জানান, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জাতীয়তাবাদী যুবদল শত নির্যাতনের পরও রাজপথ ছাড়েনি, সুতরাং জনগণের সেই আস্থা ধরে রাখতে হবে। বাংলাদেশের মানুষ কথামালার রাজনীতি আর চাচ্ছে না, তারা একটি পরিবর্তন চাচ্ছে, প্রতিশ্রুতি চাচ্ছে না, বরং প্রতিশ্রুতির বাস্তবায়ন চাচ্ছে। জনগণ এখন সুস্থ পরিকল্পনা গ্রহণ এবং প্রতিশ্রুতির বাস্তবায়ন চায়, এবং জনগণের সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যে বিএনপি জনগণের জীবন মান উন্নয়নের সুনির্দিষ্টভাবে কতগুলো পরিকল্পনা গ্রহণ করছে। বহু কিছু করার আছে, বাট শুরু করতে হবে এক জায়গা থেকে। এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য কিন্তু প্রয়োজন আমাদের জনগণের সমর্থন। শুধু জনগণের সমর্থনই প্রয়োজন নয়, একই সাথে প্রয়োজন সমগ্র বাংলাদেশের জনগণের সহযোগিতা, প্রয়োজন বিএনপির প্রতি জনগণের রায়। কারণ আমরা মনে করি জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আবারও অস্থিরতা তৈরির ষড়যন্ত্র চলছে যাতে দেশে গণতন্ত্র ফিরে আসতে না পারে। আর দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এক ফ্যাসিবাদকে তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ আসতে দেয়া হবে না। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্বজনদের কান্নায় এক নিদারুণ আবেগঘন পরিবেশের তৈরি হয় জাতীয়তাবাদী যুবদলের অনুষ্ঠানে। সেই রেশ ধরেই আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ এখন এক যুগ সন্ধিক্ষণে। আলোচনায় বিএনপি নেতারা আরও বলেন, মানুষ আন্দোলন করেছে ভোটের জন্য, সেই অধিকার আদায় করে ছাড়বেন তারা। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাশাপাশি শহীদ পরিবারের সদস্যদের মাঝে সম্মাননা তুলে দেয় যুবদল। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।